মিম, গরুর সাথে সেলফি তোলা হয় না ডেফিনেটলি? অবশ্যই ভাইয়া। তো গভীর রাতে গিয়ে সেলফি তুলতে গেলে আমাকে দেখা যায়, গরুকে দেখা যায় না। একটা সুস্থ গরু চেনার 3টা উপায় বলতে হবে তোমাকে। সুস্থ ভাই, আমার বায়োলজি ছিল না ভাইয়া। প্রাণীটা এমন জায়গায় থাকে যেখানে সান্ডা পাওয়া যায়। গরুর মাংস পারফেক্টলি রান্না করার জন্য 5টা ম্যান্ডেটরি মশলার নাম বলতে হবে তোমাকে। তো ভাই ভুল মানুষকে জিজ্ঞেস করো। আসির যেটা বুঝলাম যে পড়ায় যেরকম সিরিয়াসলি এরকম হ্যাঁ, ভুল হ্যাঁ, দামটা সেটাই। ওই যে মানে ক্যালকুলেশনের calculation হিসাব করে। দিয়ে অনেক কিছু। জিনিসটা ভয় দেখানোর কাজে ব্যবহার করা হয়। ভয় দেখানোর কাজে কি দিয়ে ভয় দেখায়? চাপাতি? না, মাই গড। আপনারা দেখুন, আপনারা দেখুন। আমি সত্যি দেখি না। তাইলে আরে চাপাতি। সুপ্রিয় দর্শক মণ্ডলী ও প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক ও প্রাণ ঢালা শুভেচ্ছা। ঈদ মানেই খুশির বার্তা, ভালোবাসার বন্ধন আর ভিন্নধর্মী কিছু অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্যই আজকে আমরা উপস্থিত হয়েছি এক বিশেষ আয়োজনে, যেখানে ক্লাসের বাইরে আমরা আলোচনা করব এক আনন্দঘন পরিবেশে আমাদের ঈদ অভিজ্ঞতা নিয়ে। আমি শাহরিয়ার বাবলা থাকছি হোস্ট হিসেবে। চলুন শুরু করা যাক আজকের এই আয়োজন আমাদের প্রিয় উদ্ভাস পরিবারকে নিয়ে। তো আজকে আমাদের মাঝে যারা উপস্থিত আছে তারা সবাই আমাদের প্রিয় মুখ। তারা শুধু আমাদের টিচারই না, বরং আমাদের প্রেরণার উৎস। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন ঈদ আড্ডা ক্লাসের বাইরে প্রোগ্রামটিতে। সবাইকে স্বাগত। তো দর্শক মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানটিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথম অংশেই আমরা আমাদের প্রিয় টিচারদের কাছ থেকে, যাদেরকে সবসময় আমরা অনলাইন কিংবা অফলাইনে দেখি, সেই প্রিয় মুখগুলো, সেই ভাই আপুদের কাছ থেকে আমরা শুনবো তাদের ঈদ অভিজ্ঞতা নিয়ে। কেমন গেল তাদের ঈদ। শুরু করতে চাই আমাদের প্রিয় ভাইয়া আসির। আসির ভাইয়া, তোমার কাছে চলে যাচ্ছি। কেমন গেল তোমার আজকের এই ঈদ? আলহামদুলিল্লাহ ভাইয়া, বেশ ভালোই কেটেছে ঈদ। প্রতি বছর ঈদ যেরকম যায় আর কি সেরকমই গিয়েছে। যেহেতু আমাদের ঈদ উল আজহা, এখানে আমাদের বেশ কিছু আনুষ্ঠানিকতার ব্যাপার আছে। তো সেই আনুষ্ঠানিকতাগুলো সেরে পরবর্তীতে বিকেলের দিকে বন্ধুদের সাথে আড্ডা, আর তার পরবর্তীতে এই প্রোগ্রামে জয়েন করা। এই তো চলছে ঈদ। চমৎকার। চলে যাচ্ছি এবার অন্তরের কাছে। অন্তর ভাইয়া, তোমার ঈদ কেমন গেল? আলহামদুলিল্লাহ ভাই, ঈদ খুবই সুন্দর কাটছে। কুরবানিতে যেটা হয় যে হচ্ছে এই গরু কুরবানির জন্য যে একটা এক্সট্রা একটা ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততার মধ্যে আসলে মেনলি আনন্দ। তো সবকিছু মিলে খুবই সুন্দর কাটছে। আর এখন এই যে আসলে একটু কান বন্ধ করো, এখন এই যে ভাই একটু উদ্ভাসে ভাইয়াদের সাথে আসছি, তো যে সিনিয়র ভাইদের থেকে একটু সালামি পাবো, এটাও একটা এক্সট্রা একটা আনন্দ বাহ, উৎস। চমৎকার। এবার একটু আপুদের কাছে আগে চলে যেতে চাই। সঞ্চারী আপু, তোমার ঈদ কেমন কাটলো? আচ্ছা, আসলে হচ্ছে কি, আমি ছোটবেলা থেকেই বছরে যে দুইটা ঈদ আমরা পালন করি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুইটা ঈদই মানে আমার কাছে একটা বড় রকমের আনন্দের একটা ব্যাপার। যে আমার এখন বড় হওয়ার পরেও কখনোই আমার কাছে ঈদ পুরাতন মনে হয় না। মনে হয় যে না, ঈদের দিন আসবে, খুব মজা করব। তো বরাবরের মতো আলহামদুলিল্লাহ এবারেও আমার ঈদ বেশ ভালোই গিয়েছে, এবং এবার ঈদে আরো নতুন মাত্রা যোগ হয়েছে, যেহেতু এবার উদ্ভাস পরিবারের সাথে সবার সাথে একসাথে ঈদ উদযাপনের সুযোগ এসেছে। সো আজকে বেশ ভালোই লাগছে। চমৎকার। মিম আপু, তোমার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ঈদ তো খুবই ভালো কেটেছে। যেহেতু কুরবানির ঈদ মানেই একটু ডিফারেন্ট আর স্পেশাল, পাশাপাশি সারাদিন রান্না বান্না করে এখন আবার নতুন মানে এরকম একটা ভিন্ন ধর্মী অনুষ্ঠানে আসতে পারে, তো খুবই ভালো লাগছে। চমৎকার। সবশেষে চলে যাচ্ছি আমাদের সবার প্রিয় বড় ভাই দীপ্র ভাই। সঙ্গত কারণে কাছে তার কাছে সবার শেষে আসছি। ভাই আজকে অনুষ্ঠান শেষে সালামি দিয়ে যাবে, এটাই প্রত্যাশা। ভাইয়ের কাছে প্রথমে জানতে চাচ্ছি যে সারাদিন কেমন কাটলো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, যেটা সবাই বললো অ্যাজ ইউজুয়াল, যে আসলে ঈদ এমন একটা উৎসব আমাদের জন্য। দুইটা ঈদ আসে বছরে, এবং দুইটা ঈদ বেশ পরপর সময়ে চলে আসে। আমার কাছে প্রায় সময় মনে হয় যে এটা যদি মানে বছর তো 12 মাসের, 6 মাস পরপর যদি আসতো। কারণ আমরা হচ্ছে যে দেখা যায় যে যত আমাদের টায়ার্ডনেস থাকে বা যত হচ্ছে আমাদের যা কিছু থাকে লাইফে, সবকিছু মনে হয় যেন ওই যে ঈদটা যখন আমরা ফ্যামিলির সাথে সেলিব্রেট করতে পারি, বন্ধু বান্ধবদের সাথে সেলিব্রেট করতে পারি, তখন ওই সবকিছু কেটে যায়। এই জন্য মনে হয় কি মাঝে মাঝে যে 2 মাস 10 দিন পর না এসে যদি ওই যে 6 মাস পুরো বছর টায়ার্ড হয়ে একটাই ঈদ আসতো, আবার আর একটু টায়ার্ড হয়ে আরেকটাই ঈদ আসতো, তাহলে ব্যালেন্সটা অনেক সুন্দর হতো। তো আমরা তো সবাইটা জানলামই, কিন্তু যার কাছ থেকে কোয়েশ্চেনটা আসতেছে এবার আমরা তার কাছ থেকে জেনে নিই যে তোমার ঈদ কেমন কাটলো এবার। আলহামদুলিল্লাহ ভাইয়া, সবার মতো ভালো কেটেছে। ঘুম থেকে ওঠার পরই, ফ্রেশন আপ হওয়ার পরে সবার ভেতরে যে একটা প্রাণ চাঞ্চল্য এবং সবার ভেতরে যে একটা সেজে গুজে থাকার যে বিষয়টা, মানে পুরো এনভায়রনমেন্টটা চেঞ্জ করে দেয়, একটা ফেস্টিভ মুড চলে আসে। ভাইয়া যেমনটা বললো যে ঈদ 6 মাস পর পর আসলে হয়তো ভালো হতো, আমার কাছে মনে হয় প্রত্যেক মাসে যদি এরকম একটা মোমেন্ট আমাদের জন্য আসতো, তাহলে আমাদের আসলে এই প্রফেশনাল লাইফটাকে পাশে রেখে ব্যক্তিগত জীবনটা আরো বেশি হ্যাপেনিং হতো, আরো বেশি উৎসব মুখর হতো। সো এক কথায় অসাধারণ কেটেছে বরাবরের মতো এবারের ঈদ। থ্যাংক ইউ আমরা ভাইয়া আরো ফর দ্য বেশি বেশি কোয়েশ্চেন। সালামি পেতাম বড় ভাই। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। বাট মানে মানে আই উড ডিসঅ্যাগ্রি যে একটা বয়স বাড়ার পরে এখন এই অবস্থায় চলে আসছি যে না, প্রত্যেক মাসে আসলে পকেট আরো খালি হওয়ার সম্ভাবনা বেড়ে যেত। ওকে, এবার ভাই আপনার কাছ থেকে শুরু করছি। গরু কেনার অভিজ্ঞতা, কখনো হাটে যাওয়া হয়েছে কিনা বা গেলেও অভিজ্ঞতা কেমন?
হ্যাঁ, অবশ্যই হাটে তো যাওয়া হইছে। যেটা হয় যে আমাদের ফ্যামিলি একটু বড়। তো দেখা যায় আমরা যখন মানে হাটে যাই ওরকম জাস্ট হচ্ছে যে ২-৪ জন না। দেখা যায় যে এরকম ১৫-২০ জন একসাথে হাটে যাওয়া হয়। এক্সপেরিয়েন্স এর মধ্যে এটা হবেই। কেউ না কেউ একটা গুতা খাবেই, কেউ না কেউ একটা লাথি খাবেই বা কেউ না কেউ হয়তো গোবরের মধ্যে পা দিয়ে দিবে। এবং এই জিনিসগুলা যেটা যে যাবো এমন না যে জাস্ট গরু কিনতে যাচ্ছি, একটা পছন্দ হইছে নিয়ে আসতেছি। দেখা যায় যে পুরা হাট ঘোরা হবে, দামাদামি করব। দিন শেষে হয়তো ওই যে শুরুতে একটা দেখে গেছি বা পছন্দ করে গেছি সেইটাই এসে কিনবো। বাট হ্যাঁ, ডেফিনিটলি এই যে এই এক্সপেরিয়েন্সটা বা এই যে মোমেন্টগুলা মানে যায়, এইটাই হচ্ছে যে এগুলোর জন্য আসলে চেরিশ করি যে না, এবার আসুক, পরের বার আসুক, যতদিন বেঁচে থাকি এই এক্সপেরিয়েন্সগুলো যাতে বারবার করার সুযোগটা হয়। চমৎকার। আপুদের কাছে জানতে চাই, প্রথমে সঞ্চারী আপু, তোমার কাছে কখনো কি গরুর হাটে যাওয়া হয়েছে? আসলে মানে আনফরচুনেটলি কখনোই যাওয়া হয়নি, মানে প্রতিবারই দেখা যায় যে একটা মানে বিদ্রোহ বিদ্রোহ টাইপ ভাব হয় ফ্যামিলির মধ্যে যে না এবারে যাব গরুর হাটে। তো প্রতিবারই আম্মু আশ্বস্ত করে রাখে যে না সমস্যা নেই, তুমি এবার যাও, তোমার যেই গরু কিনতে যা যাবার সাথে। কিন্তু 2 দিন 1 দিন আগে থেকে জল্পনা কল্পনা যে না মেয়েরা হাটে যায় না, আবার মেয়েরা যারা হাটে যায় তারা হচ্ছে গিয়ে গরুর গুতা খায়, যে ভাইয়া যেরকম বললো তুমি যদি গোবরে পা দিয়ে ফেলো। তো এই জন্য আসলে ওইভাবে কখনো গরুর হাটে যাওয়া হয়নি, বাট ভাইয়া যেভাবে মজা করে এক্সপিরিয়েন্স বর্ণনা করলো এখন তো মনে হচ্ছে জীবনে একবার হলেও অন্তত যাওয়া দরকার গরুর হাটে। আমরা প্রত্যাশা করি অতি শীঘ্রই এই স্বপ্ন পূরণ হবে তোমার। এবার চলে যাচ্ছি আসির, তোমার কাছে ডেফিনেটলি গরুর হাটে যাওয়া হয়েছে। গরুর হাটে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন, প্রথমে ছোট করে জানতে চাই। আলহামদুলিল্লাহ ভালো। আসলে ছোটবেলা থেকে গরুর হাটে যাওয়া হয় মোটামুটি ক্লাস 2 বা 3 থেকে। তো যখন ছোট ছিলাম তখন আর কি, যেহেতু খুবই ছোট ছিলাম তখন 2 বা 3, গরুর হাটের যে হ্যাসেল, ওই হ্যাসেলটা হ্যান্ডেল করার মতো বয়স হয়তো ছিল না। তো যেটা দেখা যেত আমি থাকতাম মাঝখানে, সামনে থাকতো আব্বু আর পিছনে থাকতো ভাইয়া, মানে আমাকে অনেকটা গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাইতে হতো। হয়তো পিছন থেকে হয়তো গরু আসতেছে, আমি কন্ট্রোল করতে পারবো না। বাট বয়সের সাথে সাথে কিন্তু এটা আসলে চেঞ্জ হয়েছে। এখন দেখা যায় যে না, মোটামুটি যেহেতু অনেকদিন ধরে ছোটবেলা থেকে গরুর হাটে যাওয়া হয়, গরু নিয়ে তাহলে একটা, গরুর ব্যবসা করতে পারবো এখন মোটামুটি শিওর। হ্যাঁ করতে পারবো, সমস্যা হবে ওকে, না। একটা অল্টারনেটিভ ক্যারিয়ার প্ল্যান আছে তাহলে। আলটিমেটলি আমাদের সবারই তো ক্যারিয়ারের প্ল্যান, জীবনের শেষ পর্যায়ে যে একটা গরুর খামার থাকবে, সেটাই। সেই স্বপ্নটা এখন থেকেই দেখা শুরু করে দিচ্ছে আসির। আচ্ছা যাই হোক, তোমার কাছে সেকেন্ড প্রশ্ন, গরুর হাটে যে গরু কেনার সময় কি কি বিষয় মাথায় রাখতে হয়? তো আসলে যখন ছোটবেলা থেকে গরু কিনে, আব্বুর খুব টার্গেট থাকে যে দেশি গরু কিনবে এরকম একটা, বা সাথে যারা কোরবানি একসাথে দিব দেশি গরু কিনবে। তো যেটা ঝামেলা হয় যে গরুতে ক্রস থাকে অনেক সময়, অর্থাৎ দেশির সাথে আমাদের অস্ট্রেলিয়ান বা চাই বলে অন্যান্য বিভিন্ন জাতের ক্রস থাকে। তো এই ক্রস গুলো আবার যারা ঝানো মানুষ ওনারা ছাড়া খুব একটা সহজে অনেকে চিনতে পারে না। হালকা ক্রস থাকলে আরো চিনা যায় না, যারা হয়তো গরুর হাটে আমরা যাই এটা ভালো বুঝতে পারবো আরো। তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে খুব খেয়াল রাখার চেষ্টা করে আব্বু বা আমরা যারাই হচ্ছে গিয়ে হাটে যাই। তো পর্যায়ক্রমিক ভাবে আমিও এই জিনিসটা খেয়াল করার ট্রাই করি আর কি। আচ্ছা আসির, ক্লাস 2 তে যখন হচ্ছে প্রথম গরুর হাটে গেছিল, উদ্দেশ্য কি ছিল? গরু রচনা লিখতে হেল্প হবে এরকম কিছু? না ওরকম, তখন তো ভাইয়া ছোট, তো পড়াশোনা এতই। না আমরা জানি। ওকে মিম, তোমার কাছে চলে যাচ্ছি, গরুর হাটে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে কিনা? ভাই এখন পর্যন্ত একবারও হয়নি, তবে আমার কাছে আসলে গরুর হাটে যাওয়ার থেকে দেখা গেল যে যেহেতু কখনো যাইনি, সো এটার মজা তো বুঝতে পারি না। কিন্তু ঈদের 1 দিন আগে যেহেতু আমাদের গরু কেনা হয়, দেখা যায় বাবা হয়তো অনেক লেট নাইট আসছে, সো রাত পর্যন্ত জেগে থাকা, দেন নিচে গিয়ে গরু দেখা, এটাই হচ্ছে জাস্ট এক্সাইটমেন্ট। চমৎকার। অন্তরের কাছে চলে যাচ্ছি, অন্তর, গরুর হাটে ডেফিনেটলি যাওয়া হয়েছে, অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা ভাই খুবই নাইস। আমার হচ্ছে প্রথম গরু হাটে যাওয়া হয় ক্লাস 7-এ। তার আগ পর্যন্ত আম্মু যেতে দিত না। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা হচ্ছে আগে একবার যাই রেকি করতে, যে আগে একবার গিয়ে রেকি করে আসি যে হ্যাঁ গরুর এবার দাম টাম কেমন, সবকিছু কেমন, এই সেই অবস্থায় সব বুঝে টুজে এসে নেক্সট বার যেদিন যাওয়া হয় দিন ফুল প্রুফ প্ল্যান নিয়ে যাওয়া হয় যে না আজকে হচ্ছে গরু কিনে নিয়ে আসা হবে আর কি। তো আমার হচ্ছে ওখানে রোল খুব বেশি বড় না, আমার হচ্ছে রোল মোটামুটি সাথে সাথে থাকা, একটু দেখা টাকা এবং গরু সাথে করে নিয়ে আসা, এটাই এটুকু আমার রোল হচ্ছে এত পর্যন্তই। বাহ চমৎকার। গরু কেনার সময় কি কি বিষয় মাথায় রাখো? আমার ভাই এইচএসসি তে বায়োলজি ছিল না, তো আমি ভাই এত কিছু এগুলো আমি জানি না, এগুলা বাকিরা হ্যান্ডেল করে, আমি এই সময় জানি না। ওকে মিম, গরুর সাথে সেলফি তোলা হয় না ডেফিনেটলি? অবশ্যই ভাইয়া, বাট দেখা যায় যে সেলফি গুলা যেহেতু ঈদের 1 দিন আগেই আমাদের গরু কেনা হয়, তো গভীর রাতে গিয়ে সেলফি তুলতে গেলে আমাকে দেখা যায়, গরুকে দেখা যায় না। মিম আবার এমন হয় না তো, কাউকে সেলফি পাঠানোর পর জিজ্ঞেস করতেছে যে কোনটা গরু। গরুর ক্ষেত্রে ফেভারিট রং কোনটা? গোলাপি রঙের গরু হলে পিঙ্ক ভালো হয়? কালারের গরু। ভাই গোলাপি রঙের গরু তো দেখিনি কখনো, দেখতে পেলে ভালো হবে। দেখতে পারলে ভালো মহিষ হবে। হয় পিঙ্ক এখন দেখা কালারের, যায় তো, পিঙ্ক কালারের গোলাপি মহিষ মহিষ, হয় হ্যাঁ। ভাইয়া, পিঙ্ক মহিষ হয়। কালারের মহিষ হয়। ওকে চমৎকার। ভাইয়া আপনার কাছে জানতে চাই, গরুর হাটে গেলেন, একটা গরুর দাম চাইলো প্রথমে 2,20,000 টাকা। গরুটা যেমনই হোক, ধরেন ব্যাপারী চাইছে 2,20,000 টাকা, আপনি কাউন্টারে প্রথম দামটা কত বলবেন? 2,20,000 বলছে, হ্যাঁ। এরপর আমি কত বলবো? হ্যাঁ। 1,20,000। 1,20,000। আসির, তুমি হইলে কত বলতা? আমার যদি গরুটা আসলেই পছন্দ হয়, আমি মোটামুটি একটা গেস করার চেষ্টা করবো যেটা কিরকম সাইজের আছে,
দেন হচ্ছে মোটামুটি বাজার দর অনুসারে মাল্টিপ্লাই করে একটা কাছাকাছি দাম বলবো যদি আমার নেওয়ার ইচ্ছা থাকে। আসির যেটা বুঝলাম যে পড়ায় যেরকম সিরিয়াসলি হ্যাঁ, গরুর দামটা সেটাই। ওই যে মানে ক্যালকুলেশন calculation হিসাব দিয়ে করে। অনেক কিছু মার্কেটের দাম কেমন চলতেছে ওইটা আইডিয়া করার জন্য কিন্তু নিজেরা যদি একটু উল্টাপাল্টা দাম বলি তখন হচ্ছে যে একটা আইডিয়া পাওয়া যায় না কেমন হচ্ছে যে আসলে দামাদামি হচ্ছে। ওকে, চমৎকার। আসিফ যেটা বললো মাল্টিপ্লাইও করতে হয়, অন্তর তোমার কাছে জানতে চাই তো তোমার ক্ষেত্রে এরকম হয় কিনা যে গরু কেনার আগে তো ডেফিনেটলি ওজন জিজ্ঞাসা করতে হয়, ওজন কত, তারপরে কি ওইটাকে দিয়ে কি মাল্টিপ্লাই করে দেখো আসলে দামটা জাস্টিফাইড কিনা? আমি তো ভাই করে দেখি। হ্যাঁ, তো এখন আমরা তো যে নরমাল গুণ করলেই হয় নাকি কোনো সূত্র দিয়ে ফেলতে না হয় না আবার? নর্মাল মোটামুটি গুণ করলেই হয়ে যায়। তো জাস্ট খালি ওই যে একটু বিয়োগ করে নিতে হয় আর কি, যে না এক্সট্রা কতটুকু থাকতে পারে আর কি। হ্যাঁ, বাকি যেগুলো আনুষঙ্গিক জিনিসপাতি আছে যেগুলো হচ্ছে রান্নার হিসেবে আসবে না, তো ওইটুকু হিসাব করে ওটা যদি অ্যারাউন্ড 20% ধরে হিসাব করে 80% কে যদি আমরা গুণ করি গরুর মাংসের দাম ওরে দিয়ে, বাবা। তাহলে মোটামুটি একটা class হচ্ছে- নিয়ে নিবা নাকি? এইখানে ভাই একটা ওই যে কিছু খাদ আছে, যেমন বাজারে কিন্তু ওই যে লাইভ ওয়েট বলে একটা কথা প্রচলিত আছে, ওটা কিন্তু আসলে অরিজিনাল ওইরকম না। দেখা যায় যে অনেক ভাইরাল ভিডিও যে লাইভ ওয়েট অমুক ব্যাপারে 550 টাকা বিক্রি করছেন, কেউ দিতে পারবে না। আসলে ওই লাইভ ওয়েট বলতে কিন্তু গরুর ভর বুঝায় না, অ্যাকচুয়ালি জাস্ট মাংসের ভরটা বুঝায় না, হ্যাঁ, মানে মানে overall আস্ত গরু। পুরা আস্ত করে। এবং লাইভ ওয়েটও অনেক খাদ আছে, সেটা হচ্ছে আমাদের গ্রামগঞ্জে যে লাইভ ওয়েট মাপে ওটা কিন্তু আসলে মেশিনে মাপে না, ওটা যেটা করে যে গরুর গলা থেকে পা পেছন পর্যন্ত ফিতা দিয়ে মাপে, এরপর একটা মেজারমেন্ট আছে ভরের, মেজারমেন্টে কনভার্ট করে ওইখানে আপনার ব্যাপারীরা ইচ্ছা মতো একটা বলে দেয়। আসলে ভাই একটা আমাদের মনে সতর্কতামূলক হয় video এই দরকার। আলোচনাগুলো ঈদের হ্যাঁ, আগে হ্যাঁ, করা হ্যাঁ। দরকার ছিল সেটাই, গরু কেনার সবার আগে। খুব সুবিধা এত হতো। মানে থিওরিটিক্যাল Theoretical আমাদের কিন্তু আলোচনা। প্রোগ্রামের নাম হচ্ছে ক্লাসের বাইরে, কিন্তু এখন মনে হচ্ছে যে না একদম Class- ক্লাসের অঙ্ক টঙ্ক সূত্র এবং টুত্র ভাই দিয়ে আমার তো মনে হচ্ছে যে অন্তরের কোনো সিক্রেট যেরকম ক্যালকুলেটর হ্যাক্স সেরকম গরুর হচ্ছে ভর হ্যাক্স, এরকম কোন আলাদা আস্তে হবে নাকি ভিডিও? আমি তো ম্যাথের মানুষ না আমরা এরকম ওয়ান শট বা এই টাইপের কিছু করতে করতেই পারি পারি। যে কিভাবে ভালো গরু চিনা যায়, ভালো- কয়েকজন টিচার ভালো ভাই গরু কিনা একসাথে যায়। হলে কি দিন শেষে এগুলা কথাই চলে আসে? আচ্ছা। না, আমরা আবার ক্লাসের বাইরে চলে যাই। ক্লাসের বাইরে আমরা চলে ক্লাসের যাই। বাইরে চলে যাই। চলুন এবার তাহলে চলে যাওয়া যাক পরবর্তী আরেকটা এক্সাইটিং রাউন্ডটা কি হতে পারে? গেস দ্য ইমেজ। এখানে বেশ কিছু কার্ডে এক একটা ছবি দেওয়া আছে, এখানে উপস্থিত প্রত্যেকে একটা করে ছবি র্যান্ডমলি পিক করবে, তারা দেখতে পারবে না, তারা ছাড়া ছবিটা সবাইকে দেখানো হবে, সবাই একটা করে ক্লু দিবে, সেই ক্লু থেকে আমাদের গেস করতে হবে। পরিচিত ছবি আছে তো, মানে পারা যাবে তো? সব ঈদ এবং কুরবানি রিলেটেড। আচ্ছা ঠিক আছে তাহলে। আমরা ছোট থেকে বড়ই শুরু করি। আসির প্লিজ একটা কার্ড পিক করো। এই দেখা যাবে না কিন্তু। না আসির শুনো, তুমি হচ্ছে উপরেরটা কিন্তু আমি দেখছি শুরুতে নাড়াচাড়া করা হয়েছিল, তুমি উপরেরটা না, এইসব চালাকি করলে এখানে হবে না। নাও, তুমি এটা বের শুরু করো। হ্যাঁ, কাছে আসির, আর হ্যাঁ, নিচে কাছে ধরো, তাকানো এদিকে যাবে তাকানো না। যাবে না। হ্যাঁ, Wow. আচ্ছা কে ক্লু দিতে চাই? তাহলে আমি দেই ক্লু। হ্যাঁ, এটা এমন একটা জিনিস যেটা নিতে ভাল লাগে কিন্তু দিতে ভাল লাগে না। সালামি। আসির এগুলো আগে খেয়ে দেখছো তাই না? নাকি তুমি বানাও নাই তো এগুলা? না, না, না। এগুলো কে বানাইছে আমি আসলে? না, কি- না, 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 এটা আসির আচ্ছা, বানায় তাহলে নিয়ে আসছে। ইঞ্জিনিয়ারিং কি আর কি আছে physics এটা ছাড়া কে আমার জানে মাথায় খালি? এগুলো কিছু তুমি নাই। জানো আমিও শুধু। জানি না ভাই, এখন তুমিও পর্যন্ত জানো আমিও না? জানি না ভাই, আচ্ছা, তাহলে random. তোমাকেও ধরতে পারবো আমরা। idea নেই। আচ্ছা আচ্ছা। তাহলে এটা আমরা আলাদা রেখে দিই, তারপরেরটা যাই। ওকে, এবার অন্তর। আমি ভাই ইন্টারেস্টিং, কে ক্লু দিতে চাই? আমি দিব। ওকে, হ্যাঁ। আসির। আগারগাঁও তো একসময় বসতো, এখন আর হয় না। আগারগাঁও তো একসময় বসতো, মানে এক সময় জিনিসটা অনুষ্ঠিত হইতো, এখন আর আগারগাঁও তো অনুষ্ঠিত হয় না। বা বাণিজ্য মেলা। ইন্টারেস্টিং। এখন আমি একটা ক্লু দিই। হ্যাঁ। আচ্ছা, যেখানে যদি আম্মুরা যেতে পারতো তাহলে খুব ভালো দামাদামি করতে পারতো, কিন্তু আম্মুরা যায় না। আমরা সব জায়গায় গেলে ভালো দামি করতে পারতো, বাট যায় না। ঈদের সাথে রিলেটেড গরুর হাট। হ্যাঁ। ওয়াও, চমৎকার, অ্যামেজিং একটা ক্লু ছিল, বাট Okay, okay. তারপরও স্মার্ট ইনাফ, অন্তর Smart enough, পেরেছে। সেটাই বুঝতে মিম, পেরেছি। তোমার পালা, তোমাকে আমি একটু অ্যাসিস্ট করি। ইন্টারেস্টিং, কে ক্লু দিতে চাও? আমাদের পছন্দের খাবারের মধ্যে থাকে। পাটি। ক্লোজ। ক্লোজ। যেহেতু কোরবানির ঈদ রিলেটেড, পছন্দের খাবারটা কাঁচা অবস্থায় ভেতরে থাকে। পাতিল। হ্যাঁ, বাহ, বাহ। খুবই চমৎকার, খুব হ্যাঁ। চমৎকার ক্লু ছিল, এন্ড ওয়েল ডান মিম। থ্যাংক ইউ মিমকে। এবার চলে যাচ্ছি সঞ্চারী আপু তোমার কাছে। এবার আমার আচ্ছা, আমি ক্লু দিতে চাই। শিওর ভাই। জিনিসটা অনেক ফ্লাপি এবং কিউট। ফ্লাফি এবং কিউট। এটা নিয়ে ছোটবেলা আমরা খুব ফেমাস একটা ছড়া পড়ছিলাম। চাঁদ। ইংলিশ ছড়া, টাইম। আচ্ছা, ইংলিশ ছড়া। ভাই আপনি? ফ্লাফি আর কিউট বলছে,
মানে চাঁদ কিউট হইতে পারে বুঝছি, চাঁদ ফ্লাফি করতে হয় এটা আমি বুঝতেছি না আসলে। আমি ভাবলাম যে ওই যে অনেকে আছে না যে ফ্লাফি ভাবে সাদা রঙের কিছু, এই জন্য আচ্ছা। আর কি। এটার 4টা পা আছে। ওয়াও, ও 4টা পা আছে, তো হ্যাঁ। গরু ছাগলের একটা কিছু তো হবে। ভেড়া ওয়াও। আচ্ছা গরু ছাগলের কিছু একটা হবে বলে ভেড়া। ফ্লাফি হলে তো ভেড়া হ্যাঁ, না, ফ্লাফি হয়, ঠিক তাহলে আছে। ছাগল। না না ঠিক আছে, আনসার হয়ে ভেড়াই। গেছে। হ্যাঁ। এটা ভালো ছিল যে ফ্লাফি আর কিউট। ওকে, গ্রেট। এবার আমাদের দীপ্র ভাই। ভাই, আচ্ছা ওয়াও। মিম, কিছু বলতে চাও? ঈদের দিন রাতে যেটাকে মিস করি অনেক। ঈদের দিন রাতে কত কিছু তো মিস করি, এখন কে কোনটা মিস করতেছে সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ। এটা ঈদের দিন রাতে চোখের সামনে থাকে, তারপরে আমরা সেটাকে মিস করি। ঈদের দিন না, রাতে না, চোখের সামনে না, থাকে না, না না, ঈদের না। আগের রাতে চোখের সামনে থাকে? মানে অন্য রূপে থাকে। ঈদের পরে এটা ভাইয়া বিভিন্ন রকম ভাবে আমাদের কাছে সামনে আসে, বিভিন্ন রকম ভাবে। বুঝছি, ঈদের আগে চোখের সামনে থাকে, ঈদের পরে পেটের ভিতর থাকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা মোস্ট ফেমাস জিনিস যেটা ঈদের কি গরু? হ্যাঁ, বাহ, বাহ, ভাইয়া তাহলে চমৎকার। নিজেই ক্লু দিয়ে দিল। আসির, তোমার জন্য আরেকটা। চিটিং করা যাবে না, চিটিং করা যাবে না। হ্যাঁ। হ্যাঁ। সততাই শক্তি। আসির, এটা আমরা পড়তে পারি। পর ডয়সিন্নর না ডয়সিন্নর। বাপরে বাপ। বাহ। আমার তো মনে হয় ডিকশনারি আসবে। ভাই আসির এখনই বললো কনসেপ্ট বুক। কনসেপ্ট বুক। ইঞ্জিনিয়ারিং মাস্টার মাস্টার প্রশ্ন প্রশ্ন। ভাই। ভাই আমি আরেকটা ক্লু দিতে চাই। হ্যাঁ, ঈদের দিন যেটা নিয়ে খুবই সাবধানে থাকি আমরা। ঈদের এটা দিন ভালো ক্লু। কারা সাবধানে থাকে বুঝো? কি জামা কাপড় হবে? ও, হয়ে গেছে, বাহ, মিম। ওকে, আবার আমরা অন্তরের কাছে চলে যাই। অন্তর, পিক ওয়ান। বাহ, কে ক্লু দিতে চাই? এটা গোল হয়। খুলতে অনেক কিছু হয় ভাই। আচ্ছা, ঈদের একটা বিশেষ বস্তু যেটা দেখে আমরা ঈদ ঈদ কবে নির্ধারণ করতে পারি, চাঁদ চাঁদ চাঁদ। ওইটার সাথে তুলনা করে এটাকে বলা হয়। ওটার সাথে তুলনা করে এটাকে বলা হয়। গোল জিনিস, নরম জিনিস ঈদের চাঁদের সাথে তুলনা করা হয়। কোনো কবি ঈদের চাঁদ না, চাঁদের সাথে ঈদের তুলনা করা চাঁদের সাথে তুলনা করে এটাকে বলেছিলেন। না আচ্ছা, এটা ভালো কিছু, এটা বলো সাইন্টিফিক জিনিসটাকে ছেড়া যায়। রুটি রুটি রুটি। ও, আহ, পূর্ণিমার চাঁদ যেন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো ঝলসানো রুটি। রুটি। আরে নাইস নাইস, খুবই নাইস ক্লু ছিল। এবার কি আমি? সঞ্জয় আপু, আচ্ছা, ওকে, কি উঠবে জানি না। ভালো Oh ক্লু, God. ভালো ক্লু। জিনিসটা ভয় দেখানোর কাজে ব্যবহার করা হয়। ভয় দেখানোর কাজে কি দিয়ে ভয় দেখায়? ঈদের দিন ছাড়াও এটা ব্যবহার করা হয়। চাপাতি? না, মাই গড। আপনারা দেখুন, আপনারা দেখুন। আমি সত্যি দেখি না। তাইলে আরে চাপাতি না, না ঈদের বলতে- চাপাতি কারণ তাহলে চুরি বলতে। হ্যাঁ। ভয় না ভয় ভাই, দেখাইছে কাহিনী বলতে হচ্ছে যে ঈদ রিলেটেড আগেই তো বলে দিছি না আমরা, ওখানে কিন্তু জিনিসপত্র স্পেসিফিক। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। বাহ, চমৎকার চমৎকার। ওকে, গ্রেট আচ্ছা। ওয়ার্ক। এবার মিম, তোমার জন্য। আমি ক্লু দিব। শিওর। এখন বাংলাদেশে 35-36 লাখ টাকা দাম উঠে। বাপরে বাপ, বাপরে বাপ। গরু গরুর দাম 35-36 লাখ টাকা উঠে না। আরো বেশি উঠে। না, ওই যে বেশি তো। ওই না, average বলতেছে তাই না, তো? কিন্তু না, বেশি ওটা দামে গত কিনতে বছর। গেলে আবার স্ক্যান্ডেল হয়ে যাবে, কিন্তু এত হ্যাঁ, দামে হ্যাঁ, গরু হ্যাঁ, কিনতে ওই গেলে। এখন মানে এই বছর এরকম হয় নাই। মানে কোনো প্রাণীর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। প্রাণীটা এমন জায়গায় থাকে যেখানে সান্ডা পাওয়া যায়। জাহাজ কিন্তু পানিতে চলে না। উট। ও, গ্রেট গ্রেট। এবার দীপ্র ভাই, না, আপনার এবার জন্য। দীপ্র ভাই না, দীপ্র ভাইয়ের রাউন্ড হয়ে গেছে, 4টা হয় নাই একবারও, এবার সে। বাবলা Okay. ভাইয়া। ওকে, এটা আমি বলি। ঈদের দিন আমরা যেইখানে বারবার ভুল করি। ঈদের দিন যেখানে বারবার ভুল করি আমরা। আপনি আজকে যেটা করে আসছেন অলরেডি। আজকে করে আসছি। হুম, কি ভুল করে এসেছেন? আজকে কি কোনো ভুল ভুল করে? কি করে আসছেন? আমার সারাদিনে তো অনেক ভুল করছি। হ্যাঁ, স্পেসিফিক কোনো কিছু চাইতে গিয়ে ভুল। স্পেসিফিক কোনো কিছু চাইতে যে ভুল। মোনাজাত। তাহলে কোথায় দেওয়া হয়? হ্যাঁ, নাজাত কোথায় করা হয়? নামাজে। আজকে কিসের নামাজ? ঈদের নামাজ। ও, ও, তাকবীরে ভুলের কথা। হ্যাঁ, না, আজকে আমি কিন্তু তাকবীরে ভুল করি না। ওকে, এবার দীপ্র ভাই, আপনার কাছে। আমি ক্লু দিতে চাই। জি শিওর। ভাই, এমন একটা নিয়ামক যেটা অনেকের ক্যারিয়ার খেয়ে দিচ্ছে। ও, এমন একটা নিয়ামক যেটা দেশের অবস্থাই পাল্টাই দিচ্ছে। ছাগল। ও, ছাগল, সেই বিখ্যাত ছাগল। ভাইয়া তাহলে দেশের ভালোই খবর হ্যাঁ, আছে। ভাই দেশের ভালোই খবর রাখে। ওকে, এবার এদিক থেকে শুরু করি। সঞ্চারী আপু, তোমার আচ্ছা। জন্য। সহজ ক্লু, ভাইয়ারা সহজ ক্লু।
জিনিসটা ছোট ছোট। আচ্ছা আমি বলি, হ্যাঁ। আমরা উদ্ভট চিন্তা করলে অনেক সময় হ্যাঁ। এটার সাথে উপমা দেওয়া হয়। উদ্ভট চিন্তা করলে উপমা। সাধারণত ঈদে সবসময় থাকে সব বাসায়, সাধারণত ঈদের দিন স্পেশালে। সেমাই তো আর ছোট ছোট হয় না, তাহলে ঈদের দিন সবার বাসায় কি থাকে? সেমাই জর্দা ছোট না, সেটা বড় সাইজ। আর হচ্ছে clue? জিনিসটা একটু অয়েলি হয়। অনেক ক্ষেত্রে গরুর মাংস দিয়ে প্রিপেয়ার করা যায়। ও আচ্ছা, গরুর মাংস দিয়ে প্রিপেয়ার করা যায়। আচ্ছা, অয়েলি হয়, ঈদের দিন সবার বাসায় থাকে। পরোটা। না, জিনিসটা চামচ দিয়েও খাওয়া যায়, হাত দিয়েও খাওয়া যায়। ছোট ছোট বলছে, পরোটা ছোট ছোট হয় না। ও পরোটা তো বড়। ছোট ছোট দানা দানা, গোল গোল বলতে একদম ছোট দানা দানা। ডাল। কাছাকাছি, খুবই কাছাকাছি। ডাল দিয়ে খাওয়া পোলাও। যায়। হ্যাঁ, ও, পোলাও। কঠিন হয়ে গেছে। এবার আচ্ছা, মিমাপু আচ্ছা। হুম, তোমার জন্য। ও এটা গোল হয় এগেইন, হ্যাঁ, কিন্তু ঈদের সময় গোল নাও হইতে পারে। বাবলা যাকে বাসায় রেখে এসেছে। ওয়াও। আরো কোনো ক্লু? কবি সাহিত্যিকরা উপমা হিসেবে ব্যবহার করেন। ও চাঁদ। কিসের চাঁদ? ঈদের চাঁদ। এবার দীপ্র ভাই আপনার কাছে চলে যাচ্ছে আবারও। এরপরে আসবো একে একে আবারও অন্তরের কাছে এবং আস্তিরের কাছে। দীপ্র ভাই, জিনিসটা ভেজা। আহ, এটা খায়, হ্যাঁ, খায়। ভেজা পায়েস। জিনিস। ভেজাতে পায়েস। হয়। ভেজাতে হয়, কখনো ভিজাতে হয়, আবার কখনো না ভিজিয়ে শুকনো খাওয়া যায়। শুকনো খাওয়া যায়। জিনিসটার সাথে পানিও আচ্ছা। দেওয়া যায়, দুধও দেওয়া যায়। বুঝতে পারছি। সেই ক্ষেত্রে হচ্ছে যে ঈদের সময় আমার স্পেশালি যেটা শুকনাটা সেটা বেশি ভালো লাগে, ও। জর্দা ফরমেটে যেটা, এটা সেমাই না? হ্যাঁ। সেমাই। অন্তর, লাস্ট। ভাই আমি ক্লু দিতে চাই। অবশ্যই। ছেলেদের খুব পছন্দের। আমি ক্লু দিলাম, সরি। এন্ড এখানে জিনিসটা প্রেজেন্ট আছে এখন। ছেলেদের খুব পছন্দের, এখানে জিনিসটা প্রেজেন্ট আছে। চারটা কিছু? প্রেজেন্ট, চারটা প্রেজেন্ট আছে, চারটা। 4টা প্রেজেন্ট আছে। যদি আমাদের সামনে অনেকগুলো প্রেজেন্ট আছে, তো চারটা বললে এইখানে চারটা প্রেজেন্ট আছে। আচ্ছা, না আমি মনে হয় ধরে ফেলছি ভাই, যে আমাদের হচ্ছে ছেলেদের পছন্দ 4টা প্রেজেন্ট আছে, বাবলা ভাইয়ের, আপনার কাছে, আমার কাছে, আসলের কাছে, পাঞ্জাবি, রাইট? ও হ্যাঁ, গুড। আজকের দিন, ঈদের দিন তো সবার গেল। তো আসিফ, তোমাকে দিয়ে শুরু করতে চাই। ঈদের সকালটা শুরু হয় কিভাবে তোমার? না আসলে ভাইয়া সকালটা প্রথমেই আমি যে সাধারণত যেটা করি যে ঘুম থেকে উঠে আমাদের যে রুটিন ওয়ার্ক তো আছেই, পাশাপাশি পরবর্তীতে আমি হচ্ছে আমাদের যে কোরবানির পশু। তোমার রুটিন ওয়ার্ক আবার পড়াশোনা নেই তো ঈদের দিন? না না routine পড়াশোনা থাকে না তো। আচ্ছা। আমাদের যে কোরবানির পশুটা আছে সেটার কাছে চলে যাও, যেহেতু কিছুক্ষণ পরে সেটার একটা কোরবানি হবে। তো আমাদের ওইভাবেই কিন্তু আমাদের বিষয়টা যে যেই পশুটার প্রতি আমাদের মমত্ববোধ তৈরি হচ্ছে তাকে আমরা কোরবানি দিয়ে দিচ্ছি, আমাদের প্রিয় বস্তুটাকে কোরবানি দিয়ে দিচ্ছি, এটাই কিন্তু কোরবানির মহত্ব। তো তার সাথে যেই মমত্ববোধের যে শেষ ছোঁয়া, সেটাই হয়তো বা শেষ যে দেখা, সেটা হয়তো একবার দেখে বা একটু হয়তো স্নেহ করে তার পরবর্তীতে ঈদের জামাতে অংশগ্রহণ করা। পরবর্তীতে গরু কাটায় যখন একবার শুরু হয়ে যায় তখন আসলে খেয়াল থাকে না, ওইটা সামনেই মোটামুটি থাকা পরে এদিক ওদিক মোটামুটি এদিক ওদিক করার তার পাশাপাশি পরবর্তীতে যেটা দেখা যায় যে মাংস টাংস বাসায় আনা বা আত্মীয় স্বজনের বাড়িতে মাংস পাঠানো। বাহ, চমৎকার। অন্তর, তোমার কাছে চলে যেতে চাই। ঈদের জার্নি তো মোটামুটি শুনলাম সারাদিন। আমি কোয়াইট শিওর যে মোটামুটি আমাদের সবারই রুটিনটা এমনই থাকে। তোমার কাছে পার্টিকুলারলি জানতে চাই ঈদের নামাজের বিষয়টা। নামাজ পড়তে যাওয়ার যে আমাদের জার্নিটা, এটাও কিন্তু একটা অ্যামেজিং একটা অভিজ্ঞতা ডেফিনেটলি। তোমার ঈদের প্রতি বছরই নামাজ পড়তে যাওয়ার অভিজ্ঞতা আসলে কেমন? বাসা থেকে কতটুক দূরে মসজিদে যাওয়া বা মাঠে যাওয়া হয়, বা ফুল পরিবার নিয়ে যাওয়া হয় কিনা, বা নামাজ পড়ে আসার সময় কি কি করা হয়? আমরা হচ্ছে ঈদ পালন করি গ্রামে। তো ওইখানে গ্রামে যখন আমরা ঈদ পালন করি তখন আসলে ফ্যামিলি বলতে শুধু আর ওই অল্প কয়েকজন মানুষ থাকে না আর কি। তখন আশেপাশে যারা, তারা সবাই দেখা যায় যে হচ্ছে সবাই কোনো না কোনোভাবে আত্মীয়। তো ওই যখন ঈদের নামাজে যাওয়া হয় তখন ওই ফুল ফ্যামিলি যেটা বোঝায় যে আশেপাশে সব মানুষকে নিয়ে পুরো একটা দল মানুষ একসাথে নামাজে যায় আর কি। তো এবং ওই সময়ে কিন্তু রিক্সা, ভ্যান এগুলো কোনো কিছু পাওয়া যায় না। হ্যাঁ, এখন মানুষ অনেক, এত তো আর সাপ্লাই দেওয়া পসিবল না। তো হচ্ছে এই ফুল দল নিয়ে হচ্ছে আপনার নামাজে যাওয়া হয়, তাও হেঁটে যেতে লাগে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো, যেখানে হচ্ছে ঈদগাহ। তো ওই মুহূর্তটা খুবই অ্যামেজিং। সকালে যেটা হয় যে ঘুম থেকে উঠতে খুবই প্যারা লাগে, যে এত সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে, ওই কষ্টটা খুবই বেশি থাকে। কিন্তু এই যে যখন গোসল টোসল শেষ করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে ওই যে যাওয়ার মুহূর্তটা, যাওয়ার আনন্দটা,
ওইখানে কিন্তু ওই ঈদগাহে গিয়ে হচ্ছে আসল ফিলটা পাওয়া যায় না, আজকে হচ্ছে ঈদ আসছে এবং মানে ওই ঈদের যে রিয়াল যে ফিলটা ওটা আসলে ঈদগাহ থেকেই মেনলি ফিল করা যায়। বাহ, চমৎকার। এখান থেকে একটা সম্পূরক প্রশ্ন, ঈদের নামাজ পড়তে যেয়ে অনেক সময় আমাদের ছেলেদের একটু বাজে অভিজ্ঞতার শিকার হইতে হয়, তাকবীর ভুলে যাওয়া বা হচ্ছে ডিরেক্ট রুকুতে না যেয়ে সেজদায় চলে যাওয়া, হাত না বেঁধে রুকুতে চলে যাওয়া, এরকম কোনো অভিজ্ঞতা কি তোমার সাথে ঘটছে? না, এরকম কোনো অভিজ্ঞতা ঘটে না ভাই, কারণ আমি ছোটবেলা থেকে খুবই সতর্ক। ছোটবেলা থেকে আমি হচ্ছে খুবই কনসার্ন থাকতাম যে আশেপাশে মানুষ কি করতেছে। তারপর থেকে যখন একটু বড় হয়েছি তখন হচ্ছে না, যখন কাহিনী জানি তখন ওটা কেয়ারফুল থেকে ওটা হ্যান্ডেল হয়েছে। এখনো ওই বিব্রতকর অবস্থায় পরিস্থিতিতে পড়তে হয় না, কিন্তু আমি দাঁড়ায় দাঁড়ায় একটু মানে কি বলবো যে আশেপাশে কেউ হলে খুব তখন মজা লাগে আর কি, আনন্দ লাগে। আবুদের কাছে চলে যাচ্ছি, আপনাদের রুটিনটা আসলে কিভাবে শুরু হয়? সঞ্চারী, তোমাকে দিয়ে। দেখা যায় আমাদের প্রিপারেশনটা তো আসলে আগের দিন রাত থেকেই শুরু হয়ে যায়। ওই যে মিম যেটা বললো যে হাঁটে যেতে না পারলে একটু গরুর কাছে যাওয়া, ওই যে গরুর প্রতি যদি একটু ভিতর থেকে মমত্ববোধ ও ভালোবাসা তৈরি না হয় তাহলে তো আসলে কোরবানির যে তাৎপর্য এটা তো আসলে আমরা বুঝবো না। তো দেখা যায় যে আগের দিন রাতের বেলা থেকেই পরের দিন আমরা কি রান্না করব, ধরেন মিষ্টি জাতীয় কিছু যদি করা হয় তাহলে ওইটার দেখা যায় যে প্রিপারেশন আগের রাত থেকে শুরু হয়ে যায়। হয়তো 3টা ডেজার্ট আইটেম করা হবে, 2টা ডেজার্ট আইটেম আম্মু করলো, একটা আমি করলাম, আগের দিন রাতে করে রাখলাম। বা পরের দিন হয়তো গরু আসলে গরু রান্না হবে, একটা মুরগির আইটেম বা একটা পোলাও কিছু করে রাখা হলো। তো পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে ওই আগের দিন রাতের বেলায় যে খাবার রান্নার প্রিপারেশন নেওয়া হয়েছিল ওগুলাতে একটু ফিনিশিং দেওয়া, ঘরটর গুছানো, এগুলো করার মধ্যে দেখা যায় যে আব্বু নামাজে গেল, আব্বুকে একটু নাস্তা দেওয়া, আসার পর আব্বুকে সালাম করা, আব্বুর কাছ থেকে সালামি নেওয়া, আম্মুর কাছ থেকে সালামি নেওয়া। তো মোটামুটি মানে সকালটা এইভাবে করেই যায়। বাহ। মিম, তোমার কাছে চলে যেতে চাই, কুরবানি ঈদের ছবি তোলা কি আসলে একটা চ্যালেঞ্জ, বা সেলফি তোলা কি চ্যালেঞ্জ কিনা, বা তুললো কোন সময়টায় তুলতে পারো? তোমার অভিজ্ঞতা থেকে বলো, আজকের দিনে কয়টা ছবি তুলছো? আমার অভিজ্ঞতা থেকে যদি বলি তাহলে কোরবানির ঈদে আসলে আমি ছবি তোলা বা রেডি হওয়া শুরু করি দেখা যায় দুপুরের পর থেকে। বাহ। কারণ আমার রুটিনটা এমনই শুরু হয় যে সকালবেলা একদম ভোরে উঠে শুধু গরুকে একবার দেখে চলে আসা, দেন গরু কোরবানি বা কাটা যতক্ষণ হতে থাকে ততক্ষণ পর্যন্ত একটু যে প্যাকেটগুলো গুছিয়ে রাখা, যে প্যাকেটে মাংস আসলে প্যাক করা হবে, দেন আবার মাংস আসার পর সেগুলো হচ্ছে কুক করা। তারপর দেখা যায় যে দুপুরের পর থেকে আসলেই নিজে সাজগোজ করে দেন সেলফি সেশন তো আসলে আই থিঙ্ক 1 or 2 hour is enough. দীপ্র ভাই, সবশেষে আপনার কাছে চলে আসছি, ঈদের দিন পরিবারের ছেলে হিসেবে কি কি দায়িত্ব আপনার উপর থাকে, বা আজকে কি কি দায়িত্ব পালন করে আজকে এখানে এসেছেন আপনি? আচ্ছা, দায়িত্বের কথা যদি বলি ডেফিনেটলি আমাদের ছেলেদের প্রতি একটু বেশি থাকে। হ্যাঁ, এমনিতে যদি কোরবানি ঈদের কথা বলি, আমি মোটামুটি অনেক বছর ধরেই এই জিনিসটা ফলো করে আসতেছি। আমি চেষ্টা করি যে কোরবানির পশু নিজের হাতে কোরবানি করার। ভাই প্রফেশনালি করেন নাকি আবার? না, মানে প্রফেশনাল নাকি- নিজেরটা, এখানে যেহেতু ট্যাগের ব্যাপার আছে যেটা তুমি বলতেছিলা, জি, হ্যাঁ। তো এই যে নিজের পছন্দের পশু নিজের হাতে কোরবানি করা, এই জিনিসটা হচ্ছে আমার বেশ ভালো লাগে এবং অনেক বছর ধরে করতে করতে আচ্ছা, এটা আচ্ছা। মোটামুটি অভ্যাস হয়ে গেছে। আর আরেকটা জিনিস, এই যে সবাই বলার সময় মনে হচ্ছিল যে আসলে এই কোরবানির ঈদ হোক আর রোজার ঈদ হোক, আমাদের জন্য, আমাদের স্পেশালি ছেলেদের জন্য, আমাদের কালচারের কারণে বলি বা যে কারণে বলি, বাবা চাচা বা যারা এই টাইপের আছেন তাদেরকে হচ্ছে যে মানে হাগ করা বা কোলাকুলি করা, এটা কিন্তু খুব একটা সুযোগ হয় না। কিন্তু আমার মনে হয় যে ঈদ দুইটা, এটা এমন একটা সময় যে আমরা হচ্ছে যে কোলাকুলি যে করতে পারি, তখন হচ্ছে যে এই যে বাবা চাচাদের সাথে ওই যে জিনিসটা, যে একটা হার্ট টু হার্ট কানেকশন, ওইটা অনেক বেশি ফিল করা যায়। চমৎকার, চমৎকার। বেশ সবার কাছ থেকে আমরা আনন্দ ঘন এবং বেশ হ্যাপেনিং আমরা ঈদ অভিজ্ঞতা শুনলাম। আচ্ছা বাবলা, তোমার একটা অভিজ্ঞতা জিজ্ঞেস করি। আমরা ছোটবেলায় একটা মজা করতাম সবসময় যে ছেলেরা নাকি হচ্ছে কোরবানির ঈদে 3 রকম রোল প্লে করে। ঈদের আগের দিন রাতের বেলা হচ্ছে গিয়ে কাউবয়, ঈদের দিন সকালবেলা হচ্ছে কসাই, আর ঈদের দিন বিকালবেলা হচ্ছে গিয়ে মানে পোস্টম্যান। পোস্টম্যান বলতে Distributor, ডিস্ট্রিবিউটর আর কি, মানে আমরা বলতে পারি যে ডেলিভারি বয়। তো তোমার ঈদের দিন কি এরকম, বা ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের দিন বিকাল পর্যন্ত কি 3 রকম রোল প্লে করা হয়? আসলে গরু নিয়ে আমার অভিজ্ঞতা খুব কম। সাধারণত কুরবানিতে খুব বেশি হইলে গরুর গলায় সকালবেলা মালা পরায় দেওয়া, বা গোস্তলো যখন পুকুরে করানো হতো দূর থেকে দাঁড়ায় দেখা, এটা ছিল হচ্ছে রোলটা। আমাদের সব ছোটদেরকে অনেক দূরে দাঁড় করে রাখতো যে গরুর কাছে যাওয়া যাবে না, একটা ব্যারিয়ার ছিল। সো গরু জবাইয়ের প্রসেসেও আমি খুব বেশি ছিলাম না। অ্যান্ড মাংস কাটাকাটিতেও আমি কখনোই মাংসে হাত দেই নাই, বাট আমার ইচ্ছা আছে যে দিব। অ্যান্ড ডেলিভারিও করা হয় না এইভাবে। আচ্ছা, আচ্ছা। বাট অভিজ্ঞতার কথা যদি আমি বলি, যে পার্টিকুলারলি কুরবানি ঈদের অভিজ্ঞতাটা ইন এই সেন্স খুবই দারুণ, যে ভাইয়া অলরেডি বললো যে আসলে মানে দুইটা ঈদই খুব বেশি স্পেশাল আমাদের, যে বাবাদের সাথে অনেক ক্লোজ হওয়া যায়, পরিবারে যারা হচ্ছে ছেলে মানুষ যারা আছে তাদের সাথে অনেক ক্লোজলি বা মন খুলে একটু জড়ায় ধরা যায়। দ্যাটস দ্য বেস্ট পার্ট। সো সবকিছু মিলায়ে মানে আর কি জিনিসটা, প্রসেসটা অবজার্ভ করতে ভালো লাগে আর কি, যে দূর থেকে দর্শক হিসেবে দেখলেও মানে আমি এনজয় করতেছি, প্রসেসের মধ্যে আছি। তাহলে চলুন চলে যাওয়া যাক আমাদের পরবর্তী রাউন্ড, যেটা হচ্ছে র্যাপিড ফায়ার।
তাহলে র্যাপিড ফায়ারে প্রথম প্রশ্নে আমি আগে আসিরের কাছে চলে যাব। আসির, তোমার কাছে প্রশ্ন। এখানে কোনো জাস্টিফিকেশন না, কোনো ব্যাখ্যা না, কয়েকটা কথাই জাস্ট তোমাকে অ্যান্সার করতে হবে। আমরা স্পেসিফিক করে দিতে পারি কয়টা কথায়, যেমন এই প্রশ্নটা একদম স্পেসিফিক। গরুর মাংস পারফেক্টলি রান্না করার জন্য 5টা ম্যান্ডেটরি মশলার নাম বলতে হবে তোমাকে। তো ভাই ভুল মানুষকে জিজ্ঞেস করেন। গেস করেও বলতে পারো, দেখি আমরা সেই মশলাগুলো দিয়ে গরুর মাংস রান্না করা আমি যায় তো কিনা। আসলে ভাই যে গরুর মাংসের যে মানে মিক্সচার পাওয়া যায় মশলার, ওইটাই একবার ইউজ করতে পছন্দ করি, তো ওইখানে একসাথেই সবগুলা মিশ্রণ থাকে, 5টা বলার দরকার পড়ে। বা চমৎকার। অন্তর, তোমার কাছে চলে যাচ্ছি। ভাই তোমার কাছে প্রশ্ন, একটা সুস্থ গরু চেনার 3টা উপায় বলতে হবে তোমাকে। সুস্থ ভাই, আমার বায়োলজি ছিল না ভাইয়া। একটু গেস করো তো কি কি হতে পারে। ভাই আমি কি লাইফ লাইন নিতে পারি সঞ্চয়ের আপুর কাছে? কোনো ফ্রেন্ড? আই ডোন্ট থিঙ্ক সঞ্জয় আপু তোমাকে খুব বেশি হেল্প করতে পারবে। করতে পারবে না? আচ্ছা, মানে গেস করতে পারি যে সুস্থ গরু দাঁড়ায় থাকতে পারবে, সুস্থ গরু হাম্বা করে জন্য ডাক দিতে পারবে, ও। সুস্থ গরু তুমি কি নিজের সাথে হ্যাঁ? কম্পেয়ার করতেছো? কিছুটা তো guess যদি করতেই হয়। হ্যাঁ, আর কি হতে পারবে? আর হচ্ছে দৌড়াইতে পারবে ভাই গরু, সুস্থ গরু অবশ্যই দৌড়াইতে পারবে ভাই, এটা দাঁড়াইতে পারবে, দৌড়াইতে পারবে, এবং আর হাম্বা বলতে পারবে। হাম্বা বলতে পারবে। যদি গরু না দৌড়ায়, মনে করো একদম দাঁড়ায় আসছে, তার মানে জন্য অসুস্থ। তবে ধাক্কা দিলেও একটু বাইরে দিলে বলতে পারবে, সমস্যা নেই। ওকে, এবার মিম তোমার কাছে প্রশ্ন। বলো তো যে একটা গরুর দাম বেশি হয় হাটে নাকি ছাগলের দাম বেশি হয়? গরুর গরুর দাম বেশি হয়। কেমন তফাৎ হয়? একটা ধরো মাঝারি সাইজের ছাগল, মাঝারি সাইজের গরু, কোনটার দাম কেমন হওয়া উচিত? মাঝারি সাইজের ছাগল যদি হয় দাম 10-15 হাজার, আচ্ছা, আর মাঝারি সাইজের গরু হইলে দাম 90-1 লাখ এরকম। কি মনে হয় গরু বিশেষজ্ঞ? ভাবলাম আমি 10,000 টাকা দামে ছাগল কিনতে চাই, প্লিজ। আমার মাঝারি সাইজের। মাঝারি সাইজের। এবার সঞ্চারী তোমার কাছে আপু প্রশ্ন। এখন কোন গ্রুপে বিলং করো? সালামি দেয়ার গ্রুপে নাকি সালামি নেয়ার গ্রুপে? অবশ্যই ভালোই বয়স হয়েছে, তো আমি এখন আসলে সালামি দেয়ার গ্রুপেই বিলং করি, এবং এটা নিয়ে আমি এখন অনেক দুঃখে আছি। দীপ্র ভাই, আপনার কাছে প্রশ্ন। 3টা এমন ঘটনা বা অ্যাক্টিভিটি বলতে হবে যেটা না করলে আপনার কাছে ঈদকে ঈদ মনে হবে না। ভাই আবার কেমিস্ট্রি পড়ানো নাই তো এর মধ্যে? না না, অবশ্যই না। আমি তো হচ্ছে আসিরের অন্তরের মতো না, যেটা আচ্ছা, পড়াশোনা রিলেটেড। আচ্ছা, তো 3টা অ্যাক্টিভিটি যেটা ঈদের সময় ডেফিনেটলি হচ্ছে যে নামাজ পড়া, তারপর হচ্ছে যেটা আমি বললাম যে কোলাকুলি করা অবশ্যই, আর হচ্ছে যে ওই যে গরু কুরবানি দেওয়া। গরু কুরবানি দেওয়া। গ্রেট। আবারও আমরা চলে যাচ্ছি সবার কাছ থেকে, আরেক রাউন্ড করে আমরা শুরু করবো। এবার মিমকে দিয়ে শুরু করতে চাই। মিম, ঈদের দিন কয়টা সেলফি না তুললে তোমার মনে হবে যে না, ঈদটা ভালো কাটলো না? মিনিমাম 50টা। ও। মিনিমাম 50টা। মানে এটা কি 50টা পারফেক্ট শট নাকি সব মিলাই 50টা ছবি না, তোলা? 50টা ছবি। ওকে, এবার সঞ্চারী আপু তোমার কাছে প্রশ্ন। গরুর মাংসের কোন অংশটা বা কোন কাটটা তোমার সবচেয়ে ফেভারিট? আসলে হচ্ছে কসাইয়ের সাথে কখনো পাশাপাশি বসা হয় নাই তো, বাট যতবারই গরুর মাংসের পিসের সাথে পরিচিত হয়েছি ততবারই সামনের নাম ছিল টমাহক, রিবাই, তারপর হচ্ছে গিয়ে টেন্ডারলয়েন বা এই টাইপের হচ্ছে পিসের সাথে পরিচিত। সো আমার কাছে মনে হয় রিবাইটাই, শিক্ষিত। রিবাই বেশি পছন্দ। আচ্ছা, আসিরের কাছে শুনি। আসির, তোমার ফেভারিট কাট কোনটা? আপু যেগুলো বললাম আমার তো মাথার উপর দিয়ে গেছে। আমি তো আসলে ওই সিনার মাংস, রানের মাংস এই বাদে কিছু শুনি নাই মনে হচ্ছে। ভাই আপনার কাছে জানতে চাওয়া যে নর্মালি তো ঈদ উল ফিতরে আমাদের কেনাকাটি বেশি হয়, ঈদ উল আজহাতে আসলে কেনাকাটির পরিধিটা কেমন থাকে আপনার? না, জামা কাপড় আসলে সেভাবে হয় না, সত্যি কথা বলতে। যেটা ইউজুয়ালি হচ্ছে যে যদি কোরবানি ঈদের কথা বলি, এট বেস্ট একটা পাঞ্জাবি, এটা হচ্ছে যে আমার জন্য হচ্ছে যে বাট আমাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, ওই ঈদ উল ফিতরের যে পাঞ্জাবি, ওটা দিয়েই আসলে কুরবানি ঈদ হ্যাঁ, চালায় দেওয়া। আমি ওইটাই এখনো চালাই যে- দেওয়া, বা এট বেস্ট হচ্ছে যে এক্সট্রা একটা পাঞ্জাবি, আর কিছু না। Exactly. এটাই। আচ্ছা বাবলা, তোমার জন্য একটা র্যাপিড ফায়ার কোশ্চেন, সেটা হচ্ছে পাঞ্জাবি পরার পর সাথে সাথে সবার প্রথমে কি করা হয়? আয়নার সামনে দাঁড়ানো হয়। কাউকে পাঠানো হয় না ছবি? না, ভাবির আমাদের সাথেই থাকে। ও। ওকে, সেম প্রশ্নটা এবার আপু আপনাদের কাছে প্রশ্ন। আপনাদের তো ডেফিনেটলি এক জামাতে তো দূরের কথা, কুরবানি ঈদের জন্য তো 2-3টা জামা লাগে। তো লোয়েস্ট কয়টা জামা লাগবে একটা ঈদ পার করার জন্য? আজকের দিন আপনার কয়টা জামা পড়ছেন? আজকের দিনে যদি বলি কুরবানির ঈদে একটা জামাই আসলে পরা হয়, আর রোজার ঈদে তো দেখা যায় যে নিজেও কেনা হয়, গিফটও আসে। আর তুমি তো অনেক বলেছিলে ক্ষেত্রে। 3টা স্লটে 3টা জামা অ্যাটলিস্ট লাগেই। ছবি আবার তোলার প্রি জন্য। ঈদ ওটা তো আছে, রোজার ঈদে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, প্রি ঈদ পোস্ট ঈদের ব্যাপার থাকে। তাহলে 3 থেকে 1-এ নেমে আসে। সঞ্চারী আপু তোমার কাছে, যে তোমার ক্ষেত্রে ব্যাপারটা কেমন? আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমার আবার মাথায় একটু অন্যরকম চিন্তা থাকে। যদি বাই চান্স হচ্ছে ঈদের পরের দিন একটা দাওয়াত পড়ে, এখন ঈদের দিন তো একটা জামা পরে আমি ছবি তুলে ফেললাম, সেই ছবি আমি যদি একবার ফেসবুকে আপলোড করি, সবাই দেখে ফেললো, লাইক কমেন্ট করে ফেললো, এখন তো আমার ঈদ শেষ। এখন আমার হয়তো মিনিমাম 2টা জামা থাকা লাগবে, যাতে করে আমি ঈদের প্রথম দিন, ঈদের দ্বিতীয় দিন, 2 দিন আলাদা স্লটে পরে সবাইকে দেখাতে পারি। বাহ, গ্রেট। এবার চলে যাচ্ছি ঈদ বা বড় কোনো উৎসব হইলেই যেটা দেখা যায়, বাসায় একটা ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা লেগে যায়। এরকম ঘটনা
মানে সবার পরিবারেই ঘটে কিনা এবং সেটাতে আমাদের রোলগুলো কেমন থাকে? হ্যাঁ ভাই, এটা তো খুবই কমন একটা কি বলবো যে বৈশিষ্ট্য আমাদের বাঙালি ফ্যামিলিগুলোর মধ্যে। এখন আমার রোল হইলো যে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে গোসল করে রেডি হয়ে বসে থাকতে হবে। হ্যাঁ, যে ঝামেলাটা শুরু হয় হচ্ছে এই যে মাংস নামাজ- বন্টন থেকে। হ্যাঁ না, তারও আগে থেকে নামাজে যাওয়া থাকে। হ্যাঁ। নামাজ হয়তো 2 ঘন্টা পরে, কিন্তু তার আগে থেকে প্রস্তুতি শুরু। হ্যাঁ, তো এখন আমার কাছে 2 ঘন্টা আগে যাওয়ার যদি প্ল্যান হয়, আমি 2.5 ঘন্টা আগে রেডি থাকবো। ঠিক আছে, যখন আমি রেডি আছি, যখন যাওয়া লাগবে। আঙ্কেল কি 2 ঘন্টা আগে থেকে ডাকা শুরু করে? হ্যাঁ হ্যাঁ, এরকম 2 ঘন্টা আগে থেকে বাসায় ডাকাডাকি শুরু হয়ে যায়। দীপ্র ভাই, আপনি রিলেট করতে পারতেছেন? না, ডেফিনেটলি রিলেট করার মতো। যেটা হয় যে ওই কোরবানিতে অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে, তো এই জন্য সবাই সকাল রাশের মধ্যে থেকে থাকে। হ্যাঁ রাশ আর সবার একটু মাথাটা গরম থাকে, স্বাভাবিক। বাট ওই যে এত বছর ধরে আসলে এটার সাথে ইউজ টু হয়ে গেছি, এখন মনে হয় যদি এইটা না হয়, কোনো একটা গ্যাঞ্জাম যদি না লাগে বা একটু যদি চিল্লাচিল্লি মাথা গরম না হয়, তাইলে হচ্ছে ঈদের ফ্লেভারটা পাওয়া যায় না। এখন এইটাই নর্মাল হয়ে গেছে। তো দর্শক মণ্ডলী, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের এই আয়োজন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ঈদের একটা দিন আশা করি আপনাদের সবার অত্যন্ত ভালো কেটেছে, সুন্দর কেটেছে। এর মাঝেও আজকে নির্মল আনন্দ বা বিনোদন দেওয়ার জন্য আমাদের এই বিশেষ আয়োজন। আমরা সবসময় ক্লাসে পড়ানোর জন্যই হাজির হই, সেই পড়ানোর বাইরেও আমাদের জীবনে যে সুন্দর কিছু অভিজ্ঞতা আছে সেটা শেয়ার করাই ছিল আজকের উদ্দেশ্য। আপনাদের ঈদ কার কেমন কাটলো সেটা ডেফিনেটলি কমেন্টে জানাতে পারেন। আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।